গল্পের সুর চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রোমানা নূপুর এখন আপনাদের পড়ে শোনাব গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি গল্প, মায়ার ফাঁদ। বহুদিন পরে গরমের সময় ওয়ালটেয়ার গিয়েছিলুম। এবার আর সমুদ্রের ধারের কোনো হোটেলে ওঠার চেষ্টা করিনি। যদিও এখন অনেক বড় বড় হোটেল হয়ে গেছে এই কবছরের মধ্যে, তবু দৈনিক প্রণামী যে কত দিতে হবে তা আন্দাজ করে আর সে বৃথা চেষ্টা করিনি। সেবারই নবনির্মিত এক হোটেলে শুনেছিলুম দৈনিক ৬৫ টাকা শুধু ঘরের ভাড়া। সেটা এখন কন্যা ২০০ টাকা হয়েছে। অনেক খুঁজে শহরের মধ্যে বড় রাস্তার উপর নতুন ছকছকে হোটেলে ভালো ঘর পেয়েছিলাম মাত্র ১৫ টাকায়। সেটাই এ যাত্রা দিতে হলো ৬০ টাকা হিসেবে। শহরে উঠলেও কোনো অসুবিধে নেই। বাসে করে আমার সেই চিহ্নিত ও লোভনীয় স্পটটি যাওয়া মাত্র ১০ মিনিটের রাস্তা, রামকৃষ্ণ আশ্রমের কাছে। মনে হয় একটা কোণ বেরিয়ে গেছে ২-৩টে পথের সংযোগ বিন্দুতে। তার উপর একটা চা কফি ও আইসক্রিম বিক্রির মনোরম শেড। একটা কিছু নিয়ে ঘণ্টাখানেক বসে বসে তরঙ্গভঙ্গ দেখলেও কেউ কিছু বলে না। তবে আমি যে দিনের কথা বলছি সেদিন বেশিক্ষণ বসা হলো না। কফি খেতে খেতে লক্ষ্য করলুম একটি ছোকরা নিচে সমুদ্র ধারে একই জায়গায় দাঁড়িয়ে এক দৃষ্টে সমুদ্রের দিকে চেয়ে আছে, একেবারে পাথরের মূর্তির মতো। এতক্ষণে একবারও নড়াচড়া করতে দেখলুম না। সে ভঙ্গিতে মনে হয় ওদিকে চেয়ে থাকলেও ঢেউ গোনা যাকে বলে তা দেখছে না। মন কোন এক সুদূর চিন্তায় ডুবে আছে। চোখে দৃষ্টি আছে, তবে সে দৃষ্টি অন্তঃপ্রবিষ্ট। তাতেও অত বিচলিত হতুম না। বেশটা যেন চেনা চেনা লাগল। নেভাল অফিসারের পোশাক। এই ওয়ালটেয়ারের সঙ্গেই এ পোশাকের স্মৃতি জড়িয়ে আছে যেন। একটু পরে মনে পড়ল, সেবার স্টেশনে মালপত্র রেখে একটা ট্যাক্সি করে বেরিয়ে পড়েছিলাম হোটেলের খোঁজে। সমুদ্রের ধারে হোটেল চাই, তবে আকাশ ছোঁয়া ভাড়া হলে চলবে না। রিকশাওয়ালাদের এ ব্যাপারে প্রাপ্য থাকে কোথাও কোথাও, সেই ভেবেই ট্যাক্সি নেওয়া। কিন্তু লোভের ঊর্ধ্বে আজকাল কোনো মানুষ আছে বলুন? তবে সে যে হোটেলে নিয়ে গেল আপাত দর্শনে তার লাজবাব। সমুদ্রের ধারে তো বটেই, প্রায় ওপরে বলা চলে। সেদিক দিয়ে ওদিকের দামি হোটেলের চেয়ে অনেক ভালো। বাঁধানো স্ট্যান্ডের মতো করা, তাতে এসে ঢেউ আঁচড়ে পড়ছে। সে জল ও হোটেলের মধ্যে মাত্র একটি, বোধহয় ১২ ফুট পথ। সিঁড়ি দিয়ে ওপরে উঠেই সুরম্য লন, তারপর বাড়ি। যে ঘর দেখালো তাও একেবারে সেই লনের উপর। বড় ঘর, দুদিকে খোলা, জোড়া খাট, মাত্র ২৫ টাকা দৈনিক ভাড়া। আর এক মুহূর্তও ইতস্তত করিনি। ১০০ টাকা অগ্রিম জমা দিয়ে মালপত্র এনে উঠেছিলুম। তখন বেলা ৪টে। তবে ঘরে ঢুকে মনটা একটু খারাপ হলো বই কি। বিছানায় চাদর পেতে দিয়ে গেছে, তা ছেঁড়া এবং তাতে সন্দেহজনক সব দাগ। বালিশটার ওয়ার আসেনি এবং তা এলোও না শেষ পর্যন্ত, ৩-৪ বার বলা সত্ত্বেও। নিজের সঙ্গে বিছানা ছিল, তারই চাদর বিছিয়ে নিলুম, বালিশটাও। তবে এই শুরু মাত্র, শেষ নয়। কিছুক্ষণের মধ্যেই লনে টেবিল ও চেয়ার পড়ল। স্কুলের ছাত্র যাদের বলা চলে, এমন বয়সী ছেলেরা মদের বোতল নিয়ে বসে গেল। পরে শুরু হলো দেহজীবনীদের আবির্ভাব। ১৪ থেকে ৪০ পর্যন্ত বয়সের অ্যাংলো ইন্ডিয়ান বা তদ্বেশিনী। তারপর হুল্লোড় বাইরের হল ঘরে, প্রকাশ্যেই। ১৬ বছরের ছেলেরা ৪০ বছরের রঙ্গিনীদের কোমর ধরে নাচছে। অধিক দূর যাবে অতঃপর, তা তো বোঝাই যায়। সামনে অপূর্ব দৃশ্য।
ডলফিনস নোজ পাহাড় মনে হয় হাত বাড়ালেই পাওয়া যায়। বিশাখাপত্তনের পোতাশ্রয় সামান্য কিছু দূরে। কিন্তু নরকের মধ্যে বসে কি দূর দিনান্তের দৃশ্যে মনের গ্লানি দূর হয়? এর পরে যা ঘটেছিল তা আমি অন্যত্র বিশদ লিখেছি, এখন তার পুনরুক্তি করার প্রয়োজন নেই। সেদিন সন্ধ্যাতেই হঠাৎ দৌড় ঠেলে এই ছেলেটি ঘরে ঢুকেছিল। তখন বয়স কত হবে, মনে হয় বড় জোর 21-22। এই ধরনের পোশাক, তখন এত চিহ্ন যোগ হয়নি তাতে। তর্জন করে বলেছিল, আপনি তো বাঙালি, খাতায় যে নাম লেখা তাও আমার শোনা, আপনি এই নরকে এসেছেন কেন? সে কেন এসেছে এ প্রশ্নের উত্তরে বলেছিল, জাহাজে কাজ করি, 2 দিন মাত্র আছি, কাছাকাছি কোথাও কোনো হোটেল নেই, তাই থাকি। আর আমার কথা আলাদা, কেউ কোথাও নেই, জলে থাকি, বন্দরে বন্দরে ঘোরা, এসব আমার গা সওয়া। আপনি সহ্য করতে পারবেন? কাল ভোরেই চলে যান। আর দাঁড়ায়নি, তখনই বেরিয়ে গিয়েছিল। কোথায় তা জানি না, হয়তো ওই নরককুণ্ডেই। আমিও পরের দিন সত্যিই ভোরবেলা পালিয়েছিলাম শহরের মাঝখানে হোটেল আনন্দ বলে আবাসে। আরও কিছুক্ষণ চেয়ে চেয়ে দেখলুম, হ্যাঁ সেই ছোকরাই, তাতে সন্দেহ নেই। মুখটা ভালো করে দেখা যাচ্ছে না, তবে চেহারার আড়া একটা থাকে তো, তাতেই বোঝা যায়। কফির দাম দিয়ে নিচে নেমে এলুম। একেবারে পাশে এসে দাঁড়াতে তার যেন সম্বিত ফিরল। চমকে মুখের দিকে চাইল, ভুরু কুঁচকে। কি চিনতে পারছেন? প্রশ্ন করি। কই না তো। একটু বিপন্নভাবে চায়। সে যে মেরিনা হোটেলে আপনি আমাকে তিরস্কার করেছিলেন, মনে পড়ছে না? মাই গড, ঠিকই তো, চেহারা বিশেষ বদলায়নি আপনার, আর একটু বুড়ো হয়েছেন এইমাত্র। আপনাকে আমার মনে আছে বই কি, তবে চেহারাটা কি আর মনে থাকে? হাতের কাছে বাংলা বইটই পেলে পড়ি, আপনার বইও 2-3খানা পড়েছি। চলুন চলুন, ওপরে গিয়ে বসা যাক। এখানে যা অবস্থা, এমন স্যান্ডউইচ নোংরা কাজ সেরে সেরে নরক করে রাখে বেটারা। এসে বসলাম আবার। ওর জন্য একরকম জোর করেই একটা কুলফি হুকুম করলাম, নিজের জন্য এবারে চা আর স্যান্ডউইচ। তারপর অমন স্থির হয়ে দাঁড়িয়ে অত আকাশ পাতাল কি ভাবছিলেন? চোখ দুটো সমুদ্রের দিকে মেলা ছিল, কিন্তু দৃষ্টি ছিল না সেদিকে। এই বয়সে এত চিন্তা কিসের? কাঁচা বয়স হলে ভাবতুম প্রথম কারো প্রেমে পড়েছেন। সে হেসে ফেলল, বলল, এত লক্ষ্য করেছেন, আশ্চর্য। অবশ্য তা না হলে আর নভেল লেখক হবেন কি করে? সত্যি সে বয়স আর আমার নেই, 32 চলছে। তবু যা ধরেছেন তা ঠিকই, প্রেমে পড়ারই ব্যাপার, আর সেজন্যই অসংখ্য সমস্যা, অজস্র দুশ্চিন্তা। অল্প বয়স, ভালো রোজগার করেন, কেউ কোথাও নেই বলেছেন, তবে আর সমস্যা কি? অন্য কোনো রাইভাল দেখা দিয়েছে রঙ্গমঞ্চে? ওফ নো নো, তাহলে তো বাঁচতুম। তা নয়, তবে। এই পর্যন্ত বলে থেমে গেল খানিকটা, আবার তেমনি দূরের দিকে চেয়ে রইল। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, না, বলেই ফেলি। আপনাকেই বলি, আমি একারে দুশ্চিন্তার বোঝা বইতে পারছি না। আপনি নভেল লেখেন, এসব বোঝেন ভালো, একটা সৎ পরামর্শ দিতে পারবেন। এই বলে আবারও একটু চুপ করে গেল। দ্বিধা, সংকোচ, না অন্য কোনো বাধা? যাই হোক, যেন জোর করেই সরিয়ে দিল সেটা। তারপর খুলে বলল ওর সমস্যার কথা, ওর জীবনের কথাও, আনুপূর্বিক।
ওর নাম প্রবাল, ধনীর ঘরে জন্ম। বাবা ছিলেন বিলেত ফেরত অ্যাকাউন্টেন্ট, একেবারে বিলেত থেকে চাকরি নিয়ে এসেছিলেন। সেই সঙ্গে এনেছিলেন কিছু বদভ্যেস, তার মধ্যে সুরাপান অন্যতম, তবে প্রধান নয়। প্রধান যেটা তা হল মেম সাহেবের সঙ্গে ঘর করার প্রবল ইচ্ছা। বিলেত যাবার আগে যাকে বিয়ে করেছিলেন প্রবালের মা, যদিও তিনি কনভেন্টে পড়া ও রীতিমতো রূপসী, তবু ওর বাবা বীরেশ্বরবাবুর মনে হতো এটা তার পক্ষে খুব আনইকুয়াল ম্যাচ। তার সঙ্গে ওর মতো লোকের ঘর করা পোষাবে না। তবু অগত্যায় বছর 3 ঘর করতে হয়েছিল। প্রবালের মাই ওকে মুক্তি দিয়ে গেলেন। প্রতিদিন অপমানিত হওয়ার জ্বালা অসহ্য হওয়াতেই এই কাজ করতে হয়েছিল তাকে। একবার শিশুর কথাও চিন্তা করেননি, অথবা ভেবেছিলেন বাদরের ছেলে বাদরই হবে। তিনি স্বামীকে যেন উপযুক্ত শিক্ষা দেবার জন্যই ওর আপিসের একটা তরুণ ইংরেজ কর্মচারীর সঙ্গে বিলেত চলে গেলেন। ছেলেকে কে মানুষ করে? এই সমস্যার সমাধান করলেন বীরেশবাবু এক অ্যাংলো ইন্ডিয়ান নার্সকে প্রচুর টাকা মাসিক বেতন দিয়ে গৃহে প্রতিষ্ঠিত করে। বোধহয় এক ঢিলে 2 পাখি মরবে ভেবেছিলেন। অর্থাৎ ওর দৈহিক প্রয়োজনও মিটবে, ছেলেও মানুষ হবে। কিন্তু সে মেয়েটি অত বোকা নয়। সে বীরেশবাবুকে বিবাহ করতে বাধ্য করল। আগের হিন্দু বিয়ে, তার উপর সে গৃহত্যাগিনী, সুতরাং রেজিস্ট্রি বিয়ে আটকাল না। বিয়ের পরও বছর 3 এখানে ছিলেন বীরেশবাবু। পিঙ্গলকেশী স্ত্রী তাকে নিয়ত উত্তেজিত করতে লাগল। তার উচ্চাশা সে সাদা চামড়ার দেশে থাকবে। অনেক তদবির করে বীরেশবাবু আমেরিকায় একটা চাকরি জোগাড় করলেন। অতঃপর ছেলেকে একটি তথাকথিত বিশেষ শিক্ষালয়ে, যারা নাকি অভয় দিয়েছিল যে ছোট ছেলেদের ভার নেওয়া, মানুষ করা, সে সঙ্গে শিক্ষিত করাই তাদের স্পেশালিটি, ওখানে রেখে ওরা দুজনে দীর্ঘকালের জন্যই ফ্লোরিডায় চলে গেলেন। তারপর থেকে আর কোনোদিনই প্রবালের সঙ্গে তাদের দেখা হয়নি। হয়তো তারা বেঁচে নেই, অথবা খোঁজ করার তেমন কোনো চেষ্টাও করেননি। গর্ভধারিণী মায়ের খবর প্রবালই পরবর্তীকালে সংগ্রহ করেছিল, কিন্তু দেখা করার ইচ্ছা তেমন বোধ করেনি বলেই যোগাযোগ হয়নি। এই বিশেষ বোর্ডিং স্কুলে বছর 2 ছিল প্রবাল বাধ্য হয়েই। পরে ওই বয়সে একটা আবছা ভাবে বুঝেছিল ব্যাপারটা। যাদের বাবা মা বা অভিভাবক শিশুকে বালকের ভার বইতে চান না, বা যেসব ছেলের পড়াশোনা হবে না, ছোট বয়সে বাড়ি থেকে পালাবার চেষ্টা করেছে, তাদেরই ভার নেবার আশ্বাস দিয়ে মোটা টাকা আগেই খানিকটা আদায় করে নেন এরা। তার পরের ব্যাপারটা মানুষ হওয়া, লেখাপড়া শেখাটা দায় ঠেলাভাবে সারেন। খেতে দেওয়া হয় জীবন ধারণের মতো। স্কুলের মাস্টার রাখা হয় অপদার্থ দেখে, অর্থাৎ যারা নামমাত্র মাইনেতে কাজ করবে। ওই বছর 2 মধ্যেই অসহ্য হয়ে উঠল প্রবালীর। কিন্তু কি করবে, কোথায় যাবে, কিছুই তো জানে না। বাবাকে চিঠি দেবার চেষ্টা করেছিল, সম্ভবত স্কুলের কর্তারা সে চিঠি গায়েব করেছিলেন। শেষে এক বুড়ো দারোয়ানের কেমন মায়া পড়ল ওর ওপর। এমনি ভদ্র শান্ত স্বভাব বলেও বটে, ওর ইতিহাসটা জানতে পেরেও বটে। অবস্থাপন্ন লোকের একমাত্র সন্তান এই দুর্দশায় বাড়ছে। মানুষ হবার কোনো প্রশ্নই ওঠে না এখানে। আপন বাবা মা থাকতেও ওই দরিদ্র ভোজপুরি দারোয়ানের কাছে এটা অত্যন্ত অবিচার বা অত্যাচার বলে বোধ হয়েছিল। সে বারবার প্রশ্ন করে প্রবালকে, আচ্ছা, এখানে তোমার কোনো আত্মীয় নেই? কারো নাম ঠিকানা মনে পড়ে না? ভালো করে ভেবে দেখো, আমি এদের চিনে নিয়েছি। এরা তোমার বাবাকে লেখা চিঠি ডালতে দেবে না ডাক বাক্সে, তাহলে এতগুলো টাকা চলে যাবে, বদনাম বি হবে। কারণ আমি মনে পড়ে না। হঠাৎ একদিন মনে পড়ল একজনের কথা। আত্মীয় কেউ নয়,
তবে ভালোবাসবার মতো একজন। খোদা বক্স ওর বাবার ড্রাইভার ছিল। খুব ভালোবাসত প্রবালকে। ফাঁক পেলেই কোলে করে নিয়ে বেড়াতো। কখনো কখনো টফি কিনে দিত, খেলনাও। তার কারণও ছিল। এর কিছুদিন আগেই খোদা বক্সের স্ত্রী আর 8 বছরের ছেলে একদিনের আগে পিছে হৈজাকি বিমারি বা কলেরায় মারা গিয়েছিল। মুজফ্ফরপুরের উত্তরে কোথায় দেশ, সেখানে কোনো ডাক্তার কি হাসপাতাল নেই। বেঘরেই মরেছে। তারপর থেকে আর খোদা বক্স দেশে যায়নি, আর বিয়ে কি নিকা কিছুই করেনি। তার কথাই বলল প্রবাল। দারোয়ান দয়ারাম পিচ করে একটা ঠোঁটের আওয়াজ করে বলল, ধুর পাগল, সে ড্রাইভার তোমার পিতাজির খবর রাখবে? আর সেই কি সেখানে আছে? তাকে খুঁজে পাবে কি করে? প্রবাল এবার জেদ করে, বলে, না, বেনিপুকুরে তার নিজের একটা টিনের বাড়ি আছে, একখানা ঘর কাকে ভাড়া দিয়েছে, আর একখানায় থাকে। সে কোথায় যাবে? তাছাড়া আমার বাবা তাকে এক বড় সাহেবের কাছে চাকরি করে দিয়ে গেছে। খোদা বক্স নিশ্চয়ই বাবার ঠিকানা জানে, নয়তো সে সাহেব জানবে না। ওর পীড়াপিড়িতে দয়ারামকে যেতে হয়। খুঁজে বারও করে শেষ পর্যন্ত। ড্রাইভার খোদা বক্স বাড়িওয়ালা, এই পরিচয়ে অনেকেই চেনে। খোদা বক্স প্রবালের নাম শুনেই লাফিয়ে উঠল। শেলের কা বেঁচে আছে? কোথায় আছে সে? কি করছে? তুমি কি করে জানলে? প্রবালের দুর্দশা সব শুনে তার 2 চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগল। বলল, কত খুঁজেছি ছেলেটাকে। সাহেব তো আমাকে ঠিকানা দিয়ে যাননি, তবু আমি খুঁজে বার করেছিলুম সেই স্কুল বোর্ডিং, কিন্তু আমাকে দেখা করতে দেয়নি। বলেছিল আমাদের কানুন নেই এমনভাবে দেখা করতে দেবার। তারপর আমার মালিকের পুরজানিও একবার গিয়েছিলুম, বলেছিল সে এখান থেকে চলে গেছে, ওর বাবা নিয়ে গেছেন। সব ঝুট বাত। হ্যাঁ, এমন বেইমান ওরা, আবার স্কুল করে। ছ। দয়ারাম বলল, এই তো ওদের রোজগার ভাইয়া, যা খরচ করে তার 3 গুণ নেয় বাবা মায়েদের কাছ থেকে। তাছাড়া ওখানকার ছেলে বাইরের কারো সঙ্গে কথা বললেই তো ভেতরের খবর দেবে। মানুষ তো হয়ই না, জানোয়ার হয়ে বেরোয়। এই বাচ্চা ছেলে, তাকে ধাড়িগুলো বকাবার কি কম চেষ্টা করেছে। এখন এই বয়সেই রাত্রে ওকে ধরে নানা রকম অত্যাচার করে। খোদা বক্স একেবারে ওর হাত দুটো চেপে ধরে। তুমি ভাই কোনো মতো একবার বার করে দাও, রাতে হোক দুপুরে হোক, আমি ওকে মানুষ করবো এনে। ওর মা এখন ব্যাঙ্গালোরে আছে জানি, শুনেছি আমার সাহেবের কাছ থেকে। তবে তার কাছেও দেব না, সে আওরত একেবারে বরবাদে গেছে। কিন্তু দেব যে, ওরা পুলিশে দেবে না? ওদের লোকসান তো আছেই। বাবা মা যখন চেপে ধরবে। আমি তোমাকে জবান দিচ্ছি, কিচ্ছু হবে না। আমি এখন যার গাড়ি চালাই, তিনি নানা রকম কি কারবার করেন। পুলিশের বড় অফিসাররা হাতের মুঠোয়, হামেশা খানা খেতে আসে। আমাকে খুব পেয়ার করেন, ড্রাইভার ভাবেন না, বন্ধুর মতো দেখেন। তাকে দিয়ে পুলিশকে ধরে আমি ওদের এমন ধাতানি দেব যে ওরা কথা কইতে ভরসা পাবে না। তাছাড়া ওর বাবা অনেক টাকা থোক জমা করে দিয়ে গেছেন, ওদের নুকসানও হবে না, বরং ফেরত দিতে হবে। এই ভেবে বেশি খোঁজখবরও করবে না। আমি ওদের চিনে নিয়েছি। তাই দিয়েছিল দয়ারাম। একদিন রবিবারে দুপুরে বার করে দিয়েছিল। প্রথম কটা দিন বেনেপুকুরের বস্তিতেই অন্য লোকের ঘরে রেখে দিয়েছিল খোদা বক্স, যদি কোনো খোঁজ খবর হয় তেমন, এই জন্য। তারপর এক কাণ্ডই করে বসল। নিজের থাকার ঘরখানাও ভাড়া দিয়ে ওর এখনকার যে মনিব, তাকে বলে
নিচের একটা খালি পড়ে থাকা ঘরে উঠল। নিজের বাড়ির ভাড়া আর মাইনের যথাসর্বস্ব খরচ করে প্রবালকে ডন বস্কো স্কুলে ভর্তি করে দিল। সে অবশ্য সাহেবের দৌলতেই হয়েছিল, কারণ সব কাহিনী শুনে তারও মায়া পড়ে গিয়েছিল ছেলেটার উপর। তিনিও কিছু কিছু টাকা দিতেন খোদাবক্সকে প্রবালের পোশাক, বই খাতা ইত্যাদির খরচ বাবদ। তারপরও তারই চেষ্টায় নেভিতে ক্যাডেট হয়ে ঢোকে। সে সম্পর্কিত খরচ, শিক্ষা বা তদবির তিনিই করে দিয়েছিলেন। তারপর থেকে এই জীবন চলছে। খোদাবক্স খুব বুড়ো হয়ে না পড়লেও চোখে কম দেখছে। তার আর গাড়ি চালানোর অবস্থা নয়। পুরনো সাহেব নতুন ড্রাইভার রেখেছেন, কিন্তু ঘরটা ওকে দিয়ে রেখেছেন। বাকি খরচ প্রবালই পাঠায়। তাও যা পাঠায় প্রাণ ধরে খরচ করতে পারে না খোদাবক্স। বলে, খোকা, তোর জন্য কিছু রাখ, টাকা জমা, বিয়ে থা করবি, সংসার করবি, এখন দু হাতে খরচ করলে চলবে কেন? না, প্রবালের বিয়ে থা করার ইচ্ছে নেই আদৌ, অন্তত এতকাল ছিল না। মা বাবাকে দেখেই ও ব্যাপারে ঘেন্না হয়ে গেছে। তাই বলে শরৎবাবুর জীবনানন্দর ভাষায় সুখদেব নয় সে। বন্দরে বন্দরে কিছু স্ত্রীলোক ভোগ করে, বেছে বেছে অল্প বয়সী নেয়, যত অল্প বয়সী পাওয়া যায়, কারণ তাদের দেহ তখনও খুব একটা কুৎসিত রোগে একেবারে ঝাঁঝরা হবার মতো সময় হয়নি। তাই বলে বিশ্বাসও করে না, যথেষ্ট প্রিকশন নেয়। হঠাৎ গোল বাঁধল এইখানেই, আমার দেখা সেই হোটেলে। কিছুদিন আগে জাহাজে একটা গোলমাল দেখা দিতে দিন 20 ওকে থাকতে হয়েছিল। ছিল ওই হোটেলেই। ওদের থাকারও কনসেশন, স্ত্রীলোকদের ভাড়াও কম লাগে। এবার বেছে নিয়েছিল 14-15 বছরের একটি অ্যাংলো ইন্ডিয়ান মেয়েকে। ডেইজি নাম, ফুলের মতো কচি মুখ আর সুন্দর দেখতে বলে একেবারে ওর যে কদিনের স্থিতি সেই কদিনের জন্য আটকে ছিল, মানে সেই রকম ব্যবস্থা করেছিল ম্যানেজারের সঙ্গে। সেইটাই কাল হলো। রোজে একত্র কাটানো, কতকটা স্বামী স্ত্রীর মতো হয়ে গেছিল ব্যাপারটা। ওর জাহাজ ছাড়ার সময় হতেই মেয়েটা কান্নাকাটি শুরু করে দিল। একটু আধটু মায়া কান্না নয়, সে কেমন তা প্রবাল জানে বই কি। 1 বছরে বিস্তর দেখেছে। আছাড়ে পিছাড়ে কান্না, পাটা বুকে জাপটে ধরে রাখে, হাউ হাউ করে কাঁদে, কেঁদে চোখ লাল করে ফেলে। অনেক বলে কয়ে শিগগিরই আসবে প্রতিশ্রুতি দিয়ে প্রবাল কোনো মতে অব্যাহতি পেয়েছিল। কিন্তু কদিন পরে জাহাজেই এক কেবল গেল। ডেইজি আর ও ব্যবসা করতে রাজি নয়, কারো সঙ্গে যাচ্ছে না, যত পয়সায় দিতে চাক। তাকে শাসন করে মেরে ধরেও কোনো ফল হয়নি। ম্যানেজার চাবুক পেটা করে পিঠের চামড়া কেটে দিয়েছে, তাতেও তাকে শাস্তা করা যায়নি। এখন নাকি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। তাতেই স্পেশাল লিভ নিয়ে প্লেনে ফিরেছে এবার। অনেক বুঝিয়েছে, অনেক আদর করেছে। সে বলে, আমি তোমাকে বিয়ে করতে বলছি না, আমাকে আর পছন্দ না হয় অন্য মেয়ে নিয়ে থাকো, আমাকে শুধু কাছে থাকতে দাও, আমি তোমার ঝি হয়ে থাকব। প্রবাল একটু দুর্বল হয়েছে বই কি, সে ওর গলার আওয়াজেই বুঝলাম। তবে সে কথা বললুম না। স্বীকার করবে না পরাজিত হয়েছে এক ফোঁটা একটা মেয়ের কাছে, তাও সে বেশ্যা ছাড়া আর কিছু নয়। এ কথাটা স্পষ্ট করে দেখিয়ে দিলে তার জেদি বাড়বে। বললুম, তারপর কি ঠিক করলে তাহলে? কিছুই ঠিক করতে পারিনি, সেই জন্যই তো এত চিন্তা। আমার কি মতলব ছিল জানেন? কলকাতার সম্বন্ধে আমার কোনো মোহ নেই, বরং আজন্ম বহু তিক্ত স্মৃতি ওই শহরের সঙ্গে জড়িত।
কিন্তু বুড়ো খোদাবক্সের বড় মায়া। দেশভুঁই কবে ত্যাগ করেছে, ওর বাড়ি ঘর সব জ্ঞাতিরা ভোগ করছে। ও জানে কলকাতাতেই দেশ ওর। আবার বলে, এইখানে তোকে পেয়েছি, এ জায়গা ছেড়ে কোথায় যাব। তাই আমি ঠিক করেছি কলকাতায় একটা ফ্ল্যাট কিনে সেইখানেই খোদাবক্সকে রাখব। আর হাসবেন না শুনে, খোঁজ খবর করে একটা আধবুড়িকে ধরে এনে ওর সঙ্গে নিকে দিয়ে দেব। পয়সা পাবে, আস্তানা পাবে, খেতে পড়তে পাবে, এমন নিকেতে সবাই রাজি হবে। মানে বুড়ো বয়সে একা থাকবে, একটা দেখাশুনোর লোক চাই তো। সে তো খুব ভালো কথা। তার সঙ্গে তোমার বিয়ে বা নিকেও বলতে পারো। যদি রেজিস্ট্রি না করতে চাও, তার সম্পর্ক কি? প্রবাল বলল, অনেক দূর এগিয়েছে। অফিসের জোরে একটা সরকারি ফ্ল্যাট জোগাড়ও করেছি। অনেকটা টাকা জমা হয়ে গেছে, কেবল শুধু দলিলটা পাওয়ার ওয়াস্তা। আমার জানা এক অ্যাটর্নিকে সে ভার দিয়েও দিয়েছি। এখন যদি আমি বিয়ে করি, বিয়েই করতে হবে। ওসব ঝি হয়ে থাকবো, তুমি অন্য মেয়ে নিও, ও কোনো কাজের কথা নয়। মানে তাহলে দুটো এস্টাবলিশমেন্ট হয়ে যায়। তার চালানো আজকালকার দিনে তো সোজা কথা নয়। তার উপর আরেকটা, এত টাকা পাবো কোথায়? কোনোদিন সংসারী হব তা তো ভাবিনি। দুহাতে টাকা উড়িয়েছি। তা সত্ত্বেও কিছু জমি ছিল, তা সবই এই ফ্ল্যাটে চলে যাবে। এখন এত খরচ টানব কি করে? কেমন যেন বিপন্নভাবে প্রশ্ন করে প্রবাল। তা এক কাজ করো না, বিয়ে করে খোদাবক্সকে তোমার সংসারে এনে রাখো না। একটা অজানা ধুমসি মেয়ে ছেলেকে ওর ঘাড়ে চাপালে ও কি সুখী হবে ভাবো? সেই বা বুড়োর সেবা করার জন্য আসবে কেন? বিয়ে নিকে করে মানুষ সংসার করার জন্য। এ বরং তুমি জাহাজে জাহাজে ঘোরো, একটা বাধা আস্তানা থাকবে, সে তো ভালো। একটা কোথাও কোয়ার্টার তো পাবেই বিয়ে করলে। সেখানে ডেইজিকে একা রাখাও তো বিপদ। বরং খোদাবক্স থাকলে সেই দেখতে পারবে, ভাত জলও পাবে সে। ওখানের ফ্ল্যাট ভাড়া দাও, খোদাবক্সকে তোমার কাছে এনে রাখো, তাতেই তার বেশি সুখ। বলছেন? আপনিও বলছেন? মাই গড! ডেইজিকে সব খুলে বলেছি, আমার মতলব, আমার দায়িত্ব। সে ওই এক কথা বলে, বলে সে তোমার বাপের কাজ করেছে, আমি তার সেবা করব, অন্য মেয়ে ছেলে আনবে কেন? সে কি ওকে দেখবে? আমি বলেছিলুম কোনো হোমে রাখার ব্যবস্থা করি তাহলে। তাতেও তার আপত্তি, বলে কখনো না, আমি তার সেবা করব। সে আমার বাবার মতো। নিজের বাবাকে তো আমি জানিও না। মা বলে সে নাকি এক খাঁটি সাহেব ছিল, একেই বাবা বলে ভাববো। তা বেশ তো, তাহলে আর ইতস্তত করছো কেন? কি জানেন, বাধা পড়তেই ভয় করছে। ও অবশ্য বলছে এত বাঁধনে ভয় তো বিয়ে করো না, আমি তোমার দাসী হয়ে থাকব, বাড়ির ঝি ভেব। তবে তা তো হয় না। ও মুখে যায় বলুক, আজকের দাসী কাল মাথায় চড়ে বসবে। আর যদি বিয়েই করি, এক আধবার অন্তত প্রথম প্রথম সঙ্গে নিয়ে যাব না? তখন খোদাবক্স কার কাছে থাকবে? সে কোনো সার্ভেন্ট রেখে যেও। কোয়ার্টার যদি পাও, আপিসের কাউকে রেখে যেতে পারবে। দেখি। এর মাসখানেক পরে একখানা চিঠি পেয়েছিলুম। ঠিকানা নিয়ে গেছিল সেই দিনই। ডেজিকে বিয়েই করেছি, খোদাবক্সকেও আনিয়ে নিয়েছি। কলকাতার ফ্ল্যাট কোল ইন্ডিয়াকে ভাড়া দিয়েছি, সে টাকা ওর ব্যাংকে জমা হবে। খোদাবক্স খুশি। সে বলে, তুই আমাকে একটা নাতি কি নাতনি দে, তারপর তোরা যেখানে খুশি ঘুরে বেড়াস, আমিই বাচ্চাকে মানুষ করব। এরপর বহুদিন কোনো খবর পাইনি। একেবারে গত মাসে একদিন হঠাৎ দেখা হয়ে গেল প্রবালের সঙ্গে, কলকাতারই রাজপথে।
কিন্তু এ কোন প্রবাল? উস্কো খুস্কো চুল, উদ্ভ্রান্ত দৃষ্টি। আগের সে স্বাস্থ্যদীপ্ত বলিষ্ঠতার চিহ্ন মাত্র নেই। উদ্ভ্রান্ত সব দিকেই। প্রবাল বলে ডাকতে ফিরে তাকালো, কিন্তু বহুক্ষণ তার চোখে পরিচয়ের কোনো চিহ্ন ফুটল না, যে আমাকে বহুদিন পরেও সহজে চিনেছিল। তবে বিস্মৃতি পেরিয়ে যখন পরিচয়ের সূত্রটা মনে পড়ল, তখন হঠাৎ আমার হাত দুটো ধরে প্রায় হাউ হাউ করে কেঁদে উঠল। কি বিপদ! চারদিকে লোক, সবাই অবাক হয়ে তাকাচ্ছে। তার মধ্যে সেই অকারণ অবাঞ্ছিত প্রশ্ন, কি হয়েছে মশাই? কেউ মারা গেছে? অ্যাক্সিডেন্ট? নেশা করেছে বুঝি খুব জোর? একজন শুধু বেশ যেন পরিতৃপ্তির সঙ্গে বলল, পকেট মারা গেছে বুঝি? অনেক টাকা ছিল নিশ্চয়ই। আমার এমনি হয়েছিল যে, মেয়ের বিয়ে, বাজারে টাকা নিয়ে ট্রামে চড়েছি, এই কাণ্ড। আমিও এমনি কেঁদেছিলুম। আমি আর ওখানে দাঁড়িয়ে প্রশ্ন করা বা সান্ত্বনা দেওয়া কোনো চেষ্টাই করলুম না। কোনো মতে তাকে টেনে নিয়ে পাশের একটা চায়ের দোকানে ঢুকে পড়লুম। ভেতরে ঢুকে কিন্তু অল্পক্ষণের মধ্যে সামলে নিল নিজেকে। চোখ মুছে স্থির হয়ে বসল, চাও খেল। প্রায় এক নিঃশ্বাসেই সেই অপেয় চায়ের কাপ শেষ করল। কাপ নামিয়ে রেখে একটু হাসবার চেষ্টা করে বলল, এই অবস্থায় হুইস্কি কি ব্র্যান্ডি পেলে উপকার হতো, কিন্তু সেও উপায় নেই। আমাকে দিয়ে দিব্যি গালিয়ে নিয়েছে সেই। সেটাকে তাও প্রশ্ন করলুম না। আস্তে আস্তে অন্য খুচরো আলাপের মধ্য দিয়ে আসল প্রশ্নে পৌঁছুলুম, ব্যাপারটা কি? খুলে বলল সবই। বোধহয় বলবার মতো একটা লোকে খুঁজছিল, পরামর্শ নেবার মতো। সাগ্রহে বলল তার এই উদ্ভ্রান্ত অর্থোন্মত্ত অবস্থার কারণ। দাম্পত্য কলহ, কিন্তু লঘুক্রিয়া হয়নি। যে দাসী হয়ে থাকতে চেয়েছিল, সে যে এমনভাবে প্রবালকে পদানত করবে তা কখনো কল্পনাও করেনি ও। স্ত্রী জাতিতেই তার ঘৃণা হয়ে গিয়েছিল মা ও বাবার কাণ্ডর পর। বিশেষ করে পদানত করল কিনা এক বারকাম ক্যাবারের বারাঙ্গনা। বিয়ের পর খোদাবক্সকে এনে রেখেছিল কাছে। ঠিক নিজের বাবার মতোই তাকে সম্মান আর যত্ন করত ডেইজি। মানে সাধারণত মেয়েরা তার বাবাকে যেমন যত্ন করে। এ অভিজ্ঞতা অবশ্য ডেইজির নেই। এ ভালোবাসা স্বতঃস্ফূর্ত। ওর এক কথা, এই লোকটি তোমাকে বাঁচিয়ে রেখেছিল, মানুষ করেছিল বলে তো তোমাকে পেলাম। সেই সঙ্গে প্রবালেরও যে সেবা যত্ন করত, তা প্রবালের কাছে কল্পনাতীত। ও অবাক হয়ে ভাবত মনে মনে, এসব কোথা থেকে শিখল ও, এত নিপুণ সেবা? গৃহস্থ জীবনের অভিজ্ঞতাও তো ওর নেই। এইসব নানা কারণে ডেইজির প্রতি আসক্তিটা তার প্রবল থেকে প্রবলতর হয়ে উঠছিল। যে জন্ম বাউন্ডুলে, তার এখন সারাদিনের ভাবনা দাঁড়িয়েছিল কতক্ষণে বাড়ি ফিরবে। এর মধ্যে দু একটা ছোটখাটো ট্রিপ দিতে হয়েছিল ওকে, সঙ্গে ডেইজিকে নিয়ে গিয়েছিল। ভালো একটি দক্ষিণী মুসলমান বাবুর্চি পেয়েছিল, সে দেখত খোদাবক্সকে, বাড়িও পাহারা দিত। কিন্তু এ মাস কতক আগে হঠাৎ খোদাবক্সের একটা ছোটখাটো সেরিব্রাল স্ট্রোক হলো, ডাক্তারি ভাষায় লিকেজ। একদিকের হাত পা পড়ে গেল, অসাড় ঠিক না হলেও অনড় হল। চিকিৎসার ত্রুটি হয়নি। প্রথম হাসপাতালে, তারপর তারা যখন ছেড়ে দিলেন তখন বাড়িতে। ওষুধপত্রের চেয়েও সেবাটা বেশি দরকার, এটাও জানিয়ে দিলেন ডাক্তাররা। একটি অ্যাটেন্ডেন্টের ব্যবস্থা করেছিল প্রবাল, একটি ফিজিওথেরাপিস্ট। কিন্তু আসল চিকিৎসার ভার বলতে গেলে ডেইজি হাতে তুলে নিল। এমন যত্ন, এমন অক্লান্ত সেবা বোধ হয় কেউ কখনো দেখেনি। খোদাবক্স বলতো, আল্লাহ আমার উপর মেহেরবানি করে তার এক ফেরিস্তা পাঠিয়েছেন মা, তোকে পেয়ে আমার জন্ম সার্থক হলো।
এই সময় একটা লম্বা পাড়িতে যাবার হুকুম এলো প্রবালের উপর। এখান থেকে অস্ট্রেলিয়া, সেখান থেকে জাপান, আবার ফেরা, মাস দুয়ের ফের। প্রবাল বলল, এবার তুমি সঙ্গে চলো, এতদিন তোমাকে ছেড়ে থাকতে পারবো না। মুবারক রইল, অ্যাটেন্ডেন্টের সঙ্গে বন্দোবস্ত করছি, সে দিনরাতি থাকবে। ডাক্তারকে বলছি রোজ দেখে যাবে, সে ফি তাকে আগাম দিয়েছি। তোমার বাজানের কোনো অসুবিধা হবে না। ডেইজি মুবারকের কাছে শব্দটা শিখেছিল, বাপজান, তা থেকে বাজান। সে বেঁকে দাঁড়ালো। তা কখনো হয়? বাজান ছেলে মানুষের মতো হয়ে গেছে, আমি না খাইয়ে দিলে খেতে চায় না। আর কটা দিনই বা বাঁচবে। এবারটা তুমি একাই যাও। প্রবাল বলল, না, এতদিন আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। বাবাকে আমি বুঝিয়ে বলে যাব, ও তোমাকে ভালোবাসে, তোমার সুখ দুঃখ ও বেশি বোঝে। ডেইজি কিছুতেই রাজি হলো না। প্রবালেরও রোগ চড়ে গেল। সে রাগ করে কতকটা ডেইজিকে জব্দ করার জন্যই ওই হোটেল থেকেই আরেকটা 20-21 বছরের মেয়েকে নিয়ে গেল সঙ্গে, খাতায় স্ত্রী লিখিয়ে। আর যাবার আগে সেটাও ডেইজিকে জানিয়ে গেল। মজা হচ্ছে এই, রাগের মাথায় যাই করুক, প্রবাল একদিনও ওই মেয়েটাকে স্পর্শ করেনি, করতে পারেনি। তবে সেই কথাটা ডেইজির জানার কথা নয়। সে প্রচণ্ড আঘাত পেল। খোদাবক্সকে কেউ এ কথা জানায়নি। ডেইজির মুখের অপরিসীম শুষ্কতা আর কালিমা দেখে আগে সে মনে করেছিল এটা বিরহ। সস্নেহ মৃদু তিরস্কার করত। কি করলি পাগলি, কেন আমার জন্য এই কষ্টটা করতে গেলি? আমি বেশ থাকতুম। তবে সে অনেক দেখেছে জীবনে, অভিজ্ঞতা ঢের। ক্রমশ বুঝল, এই যে প্রভাতের প্রস্ফুট শতদলটি এমনভাবে শুকিয়ে যাচ্ছে, পূর্ণ যৌবনা মেয়েটি এত শীর্ণ হয়ে যাচ্ছে, এ শুধু বিরহে হয় না। সে মুবারককে একদিন নিরিবিলি কাছে ডেকে জেরা করে জানল ইতিহাসটা, এবং এও জানল যে এ কদিনে ডেইজি বলতে গেলে কিছুই খায়নি। সব শুনে চুপ করে রইল খোদাবক্স। নিজের বেঁচে থাকাটা আগে এত বিড়ম্বনা বোধ হয়নি যেমন আজ হলো। দু চোখ দিয়ে অবিরল জল গড়িয়ে পড়তে লাগল। ডেইজি খাবার নিয়ে এসে চমকে উঠল। কি হয়েছে বাজান, কষ্ট হচ্ছে? ডাক্তার ডাকবো? সবল হাতটাতে ওর হাত চেপে ধরল খোদাবক্স। বলল, মা, তুই কি পাগল হলি? অনেক দেখেছি, ছোটবেলা থেকে দেখেছি। ছেলেটার যাই হোক, বেঈমান নয়। তোর যে ভালোবাসা পেয়েছে তার অপমান করবে না। যাকেই নিয়ে যাক, তার মন তোর কাছেই পড়ে আছে জানবি। চোখে জল এসে গিয়েছিল বইকি ডেইজিরও। তবু সে নিজেকে সামলে নিয়ে বলল, আচ্ছা হয়েছে, এখন খেয়ে নাও দেখি। না, তুমি তোমার খাবার নিয়ে এসে আমার সামনে খাবে, তবে আমি দানা মুখে তুলব। নইলে এই আল্লাহর কিরে বলছি, এক ঢোক জল পর্যন্ত খাবো না। অগত্যা খাওয়া শুরু করতে হয়েছিল। তবে শোধ তুলল ডেইজি, ওর জাহাজ ডকে ফিরতে। ততদিনে খোদাবক্স অনেকটা সুস্থ হয়ে উঠেছে। দায়িত্ব ছিল না। সে নিঃশব্দে এক বস্ত্রে কোথায় চলে গেল, কিছুতেই কোনো খবর পাওয়া গেল না। আর তার ফলস্বরূপ খোদাবক্স প্রবাল বাড়ি ফেরার পর কোনো মতে দেওয়াল ধরে ধরে গিয়ে দোতলার খোলা বারান্দা থেকে নিচে ঝাঁপ দিল। তারপরও দুদিন বেঁচে ছিল। মরার আগে একবার জ্ঞানও হয়েছিল। প্রবালের ঝুঁকে পড়া মুখের দিকে চেয়ে শুধু বলেছিল, কি করলি খোকা, কি করলি? খোদার দেওয়া এই অমূল্য জিনিস হেলায় হারালি। তারপরই আবার অজ্ঞান হয়ে গিয়েছিল। মিনিট 10 পরেই শেষ হয়ে গেল তার এ জন্মের যন্ত্রণা।
সেই থেকেই এমন উদ্ভ্রান্তের মতো ঘুরছে প্রবাল, এক লোকালয় থেকে আরেক লোকালয়ে, বিশেষ করে গির্জেগুলোয়। চাকরি আছে কি না আছে তা জানে না, বাড়িতে কি হচ্ছে তাও না। ওর যে খুঁজে বার করতেই হবে ডেইজিকে, তাকে যে জানানো দরকার ও তার সঙ্গে বেইমানি করেনি, স্পর্শও করেনি সে অন্য মেয়েটাকে। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি গল্প মায়ার ফাঁদ। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।